আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রম বাজার খোলার আশা, চীন সফরে সই হতে পারে 2 চুক্তি ও 13 সমঝোতা। মামলা, জরিমানা, নীরব অঞ্চল ঘোষণা, কিছুতেই হর্ন মুক্ত হচ্ছে না রাজধানী। অতিষ্ঠ জনজীবন, আধুনিক প্রযুক্তি বসানোর তাগিদ। উজানে ভারী বৃষ্টিতে উত্তরের 4 জেলায় হঠাৎ বন্যার পূর্বাভাস। 24 ঘন্টায় বাড়তে পারে তিস্তা, ধরলা, দুধকুমারের পানি। বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে পৌঁছালো ইরানের প্রতিনিধি দল। যোগ দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ বাবা দিবস। সম্পর্কে যে সূর্য অস্ত যায় না কোনোদিন, আমৃত্যু মাথার ওপরে থাকে অব্যক্ত এক স্মৃতির আকাশ। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গুরুত্ব পাবে মুক্ত বাণিজ্য ও শ্রমবাজার। এছাড়া চীনে শি জিনপিং এর সঙ্গে বৈঠক হবে 26 জুন। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব। এ সময় তিনি আরও বলেন, সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে 2টি চুক্তি ও 13টি সমঝোতার স্মারক সই হবে। সরকার গঠনের পর থেকে কূটনৈতিক মহলে আলোচনায় ছিল প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। দিল্লি নাকি বেইজিং, কোন সমীকরণে এগুবে ঢাকা? তবে সেই বিতর্কে না জড়িয়ে প্রথম সফরে তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার 2 দিনের সফরে কুয়ালালামপুরে 27 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান। আলোচনায় মুক্ত বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি গুরুত্ব পাবে আসিয়ানে অন্তর্ভুক্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন। 22 জুন পত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। 22 জুন সন্ধ্যাতেই মালয়েশিয়া থেকে চীনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। সফরে অভিন্ন নদীর ইস্যুতে হবে সবিস্তার আলোচনা। তিস্তা মহাপ্রকল্প পাবে বাড়তি গুরুত্ব। বাজেট সহায়তা নিয়ে সরাসরি কোনো আলোচনায় যাবে না ঢাকা। তবে বৈদেশিক বিনিয়োগ বাড়াতে চীনের বেসরকারি খাতের দিকে নজর রাখবে বাংলাদেশ। 2 চুক্তি আর 13 সমঝোতা স্বাক্ষর সহ মোট 17টি ইনস্ট্রুমেন্ট স্বাক্ষর করবে ঢাকা বেইজিং। চীনের গ্রেট হলে মাননীয় প্রধানমন্ত্রী চীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরো বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তবে দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে আরও কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো দুর্বশের প্রসঙ্গ, সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। হাজার মাইল দূরে থেকেও হৃদয়ের এক কোণে বাংলাদেশকে আগলে রেখেছেন প্রবাসীরা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ঘিরে তাই প্রবাসীদের চোখে মুখে নতুন আশার আলো। তাদের কাছে এই সফর শুধু সরকার প্রধানের আগমন নয়, বরং প্রিয় মাতৃভূমির স্পর্শ পাওয়ার এক আবেগঘন মুহূর্ত। শরীফ জীবিকার সন্ধানে 3 দশকেরও বেশি সময় আগে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। সময়ের সঙ্গে বদলেছে জীবন, বদলেছে ঠিকানা, কিন্তু বদলায়নি দেশের প্রতি টান। মালয়েশিয়াতে আমরা দীর্ঘদিন আছি, ব্যবসা করতেছি ভালোই। বিদেশি স্ত্রীকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন পিঠাঘর নামের একটি ব্যতিক্রমী খাবারের হোটেল, যেখানে প্রবাসের মাটিতেও ভেসে আসে বাংলার ঘ্রাণ। পরিবেশিত হয় দেশীয় স্বাদের নানা খাবার, যেন ছোট্ট এক বাংলাদেশ দাঁড়িয়ে আছে মালয়েশিয়ার বুকে। নিজের সাফল্যের গল্পে শুধু পরিবারের স্বপ্নই নয়, জুড়ে দিয়েছেন আরো অনেক বাংলাদেশির জীবিকা ও ভবিষ্যৎ। তার প্রতিষ্ঠানে কাজ করছেন বহু প্রবাসী, যারা নতুন করে খুঁজে পেয়েছেন বেঁচে থাকার অবলম্বন। আমাদের এখানে প্রায় 17-18 জন আছে, সবাই বাংলাদেশি, দেশের লোকালও আছে। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি হাজারো প্রবাসী বাংলাদেশির সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের প্রতিচ্ছবি। তবে দীর্ঘদিন ধরে কর্মসংস্থান, বৈধতা, শ্রম অধিকার ও নতুন
নতুন সুযোগের প্রত্যাশা নিয়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও দিন কাটছে অনেকের। আমরা বাংলায় অনেক এখানে হরিণ হইতেছি, অনেক সমস্যার ভিতরে আছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন, উনি যেন আমাদেরকে যে সমস্যাগুলো আছে সমাধান করার জন্য চেষ্টা করে, এবং আমাদের যে ফাস্টফুড নিয়ে সমস্যা চলতেছে সেই ফাস্টফুড নিয়ে কথা বলে হাইকমান্ডের সাথে, তাহলে আমাদের জন্য অনেক উপকৃত হবে। আমাদের যারা মনে করেন যে মালয়েশিয়াতে অবৈধ আছে, এদেরকে কিভাবে বৈধকরণ যায় বা কিভাবে কেমনি কি করা যায়, যদি উনি একটু আমাদের সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেয়, তাহলে মনে করেন যে সব বাংলাদেশি উপকৃত হবে। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা। প্রত্যাশা করছেন দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ, সহজ হবে প্রবাস জীবনের নানা জটিলতা। প্রধানমন্ত্রী আমাদের তারেক জিয়া রহমান সে আসবে, আমরা শুনে খুশি। সে যেন আমাদের প্রবাসীকে যেন কোনো সুযোগ সুবিধা করতে পারে, তাহলে আমরা খুব খুশি হব। বাংলাদেশের প্রথম সফর একজন প্রধানমন্ত্রী, এতে আমরা অনেক উদ্দীপিত, যেটা আমরা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না আলটিমেটলি। প্রবাসের ব্যস্ত নগরীতে দাঁড়িয়ে তাই তারা অপেক্ষা করছেন শুধু একজন প্রধানমন্ত্রীর জন্য নয়, অপেক্ষা করছেন এমন কিছু সিদ্ধান্তের যা তাদের জীবনকে আরো নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় করে তুলবে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, মালয়েশিয়া। রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি অস্ত্রসহ সোহেল নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। রাতে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গ্রেফতার হওয়া সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। আদাবরে বিকাশের দোকানে লুট ও পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে। সেখানে গ্রেফতার রাশেদের অস্ত্রটি তার ঘনিষ্ঠ সহযোগী সোহেল। উদ্ধার হওয়া অস্ত্র দেখিয়ে এলাকার মানুষের মাঝে আতঙ্ক তৈরি করত তারা। সোহেলের আরেক ভাই রুবেলকেও কয়েকদিন আগে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানায় র্যাব। মামলা, জরিমানা বা নীরব অঞ্চল ঘোষণা, কোনো কিছুতেই হর্ন মুক্ত হচ্ছে না রাজধানী। এই শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন, ক্লান্ত নগর প্রশাসন। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এমন একটি প্রযুক্তি ব্যবহার করা দরকার যাতে চালকদের আচরণ ট্র্যাক করা যাবে। সঙ্গে থাকতে হবে পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থাও। সড়কে ব্যস্ততা, যানবাহনের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে কান ফাটানো হর্ন। বন্ধে পুলিশি চেষ্টা আর জনসচেতনতা কাজে আসছে না কিছুই। হর্ন আসলে যেখানে দরকার সেখানে অবশ্যই দিতে হবে। যেটা মানে কানের মধ্যে এসে ফুসফুস আওয়াজ হয়, হার্টে লাগে, আমরা নিজেরও হর্নকে অ্যাভয়েড করি। হর্ন বাজানো নিষেধ, হর্ন বাজাবেন না, হর্ন বাজাবেন না, প্রয়োজনে দাঁড়ায় যাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিয়ম মানতে নিয়মিত মামলা করা হচ্ছে বলেও জানালেন উত্তর সিটির প্রশাসক। আমি নিজে ফোন করেছিলাম, যেহেতু আমরা এখানে নীরব এলাকা ঘোষণা করলাম, নীরব তো আর হচ্ছে না, তাহলে আপনি ব্যবস্থা কি নিয়েছেন? তারা আমাকে রিপোর্ট দিয়েছে, 258টি মামলা তারা করেছে, মামলার পর্যায়ক্রমে করবে এবং কিছুটা হলেও আমি মনে করি জরিমানা হলে কিছুটা কমে আসবে। রাজধানীর সচিবালয় এলাকা, আগারগাঁও, বিমানবন্দর এলাকা ও গুলশান বনানীকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নীরব অঞ্চল। তারপরও সেখানে বন্ধ হয়নি হর্ন। মামলা, জরিমানায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে শুধু গুলশানে। বাংলাদেশের মতো দেশে আপনি হর্ন বন্ধ করে দেন, যে কোনো গাড়ি হর্ন সহ বিক্রি হবে না। সিটি কর্পোরেশনকে তদবির করে গুলশানকে একটি নীরব এলাকা ঘোষণা করিয়েছি, অর্থাৎ এখানে হর্ন বাজানো যাবে না, হর্ন বাজালে ফাইন করতে হবে। এই জিনিসটার ফলে গুলশানে হর্নটা অনেকাংশে কমে এসছে, কিন্তু এখনও আমরা যে পর্যায়ে চাই সেই পর্যায়ে যাই নাই। এই অবস্থায় শব্দ নিয়ন্ত্রণে আধুনিক পদ্ধতির প্রয়োজনীয়তার কথা সামনে আনছেন বিশেষজ্ঞরা। বলছেন, এমন একটি প্রযুক্তি ব্যবহার করা দরকার যাতে চালকদের আচরণ ট্র্যাক করা যাবে। এআই এর ব্যবহার হয়েছে অনেক রাস্তায়, যার ফলে মানুষ ট্রাফিক আইন মানছে, তাহলে কারা উচ্চ হর্ন বাজাচ্ছে সেটা ডিটেকশনের একটা পদ্ধতি দরকার। আমরা প্রণোদনা এবং প্যানালাইজেশন এই দুটো যদি করতে পারি, দেখা যাবে ধীরে ধীরে কমবে। আইন ও সচেতনতা রাজধানীকে শব্দ দূষণ মুক্ত করতে পারছে না কিছুই।
সংকট কাটাতে প্রযুক্তি ও শাস্তির পাশাপাশি চালকদের অভ্যাস বদলেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। কারো ওপর নির্ভর করে নয়, জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে পরিচালিত হবে দেশের পররাষ্ট্রনীতি, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, সহায়ক পরিবেশে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিমান প্রতিমন্ত্রী বলেন, জাপানের সহযোগিতায় শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল 16 ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করতে চায় ঢাকা। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও চীন সফরের আগে দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বিষয় ছাপিয়ে উঠে আসে ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ, আসে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান। আমি এখানে এসেছি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে। বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্র পরের রাউন্ডে উঠেছে, তাই বাংলাদেশের মানুষকে বিশ্বকাপের বাকি পথ চলায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানাই। এমন মন্তব্যকে কূটনৈতিক বৈঠকের বাইরে ব্যক্তিগত মন্তব্যে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আমাদের রিলেশনস অল আই উইল সে যে এই মুহূর্তে বাংলাদেশ হ্যাজ দি বেস্ট foreign policy balanced relations across the board with all our bilateral partners. এদিকে আগামী 16 ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল প্রকল্প উদ্বোধন করতে চায় সরকার। তারা একটা কন্ট্রাক্ট সাইনিং এর জন্য পেপারস আমাদের সাবমিট করবে, যেটা ডেট হলো লাস্ট ডেট হলো 19 জুলাই। তো 19 জুলাইয়ের মধ্যে দিলে পরে যদি তারা কনফার্ম করে, তাহলে আমরা ওরাটের কাজটা শুরু করতে পারি নিপ্পন কোয়েকে দিয়ে। নিপ্পন কোয়ে আমাদের ক্যাবের সঙ্গে আছে, তারা ওরা শুরু করতে চায়, প্রোভাইডেড দে ওয়ান্ট টু গেট দ্য গ্যারান্টি অফ সুমিটোমো যে দে আর গোয়িং টু সাইন কন্ট্রাক্ট অন টাইম। এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র আগামী 16 জুলাইয়ের মধ্যে টোকিও পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। অবশেষে সংস্কার হতে যাচ্ছে বগুড়া সিটি কর্পোরেশনের ভোগান্তির সড়ক হিসেবে পরিচিত গোহাইল রোড। বিশ্বব্যাংকের অর্থায়নে নেকটার থেকে সাতমাথা পর্যন্ত 3 কিলোমিটার সড়ক ও ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 26.5 কোটি টাকারও বেশি। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্প শেষ হলে ফুরবে 10 লাখ মানুষের নিত্যদিনের ভোগান্তি ও দুর্ভোগ। ভাঙাচোরা এবং খানাখন্দে ভরা গোহাইল রোডের অপর নাম ভোগান্তির সড়ক। বগুড়া সিটি কর্পোরেশনের কলঙ্ক হয়ে টিকে থাকা এই সড়কের উপর দিয়ে প্রতিদিন সবাইকে যেতে হয় পাসপোর্ট অফিস, জেলা নির্বাচন কার্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি ক্লিনিক সহ অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে। সামান্য বৃষ্টিতেই গর্তে জমে পানি, ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহন ও পথচারীদের। প্রতিদিনই ঘটছে ছোটখাটো নানা দুর্ঘটনাও। এই রাস্তা দেয়ালে অনেক সময় আমরা আসতে চাই না, গাড়ি ঘোড়া নষ্ট হয়, তারপরে যাত্রীরা মনে করেন যে উঠতে চায় না। রাস্তায় মানুষ চলতেছে, গাড়ি ঘোড়া তো বাদ, মানুষের মেরুদণ্ডর হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে। রাস্তা দীর্ঘদিন ধরে কাজ করা হয়, মেরামত না, জোড়াতালি। দেখা যাচ্ছে এখানে একটু ইট ফালানো হয়, ওখানে একটু ইট ফালানো হয়, এভাবে দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কারের নামে অপসংস্কার চলতেছে এখানে। তবে দীর্ঘ অপেক্ষার পর এবার পরিস্থিতি বদলের ইঙ্গিত দিচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে যানজট নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে 3 কিলোমিটার আরসিসি ও বিসিসি সড়ক এবং আরসিসি ড্রেন নির্মাণের কাজ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 26 কোটি 60 লাখ টাকা। এরই মধ্যে প্রধান প্রকৌশলী সড়কটি পরিদর্শন করেছেন, দিয়েছেন কাজ শুরুর আশ্বাসও। আমরা ইতিমধ্যে আপনার নেসকোকে চিঠি দিয়েছি যে পোলগুলো সরায়া অন্য জায়গায় স্থানান্তর করার জন্য, ওই দিক দিয়ে আমরা রাস্তা যাবে, ড্রেন যাবে। ওনাদেরকে আজকে চিঠি দিয়ে দিলাম, ওনারা কথা দিচ্ছে যে 2 সপ্তাহের মধ্যে ওনারা পোলগুলো সরাই দেবে। পাথর ফেলা হয়েছে, পরিপূর্ণ কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। 7 দিনের মধ্যে কাজের একটা অবস্থা দেখতে পারবেন। সিটি কর্পোরেশনের এমন আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। তবে প্রতিশ্রুতি নয়, দ্রুত কাজের বাস্তবায়ন দেখতে চান তারা। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সিভিল এভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আফরোজা খানম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Long-term planning, skill manpower, technological advancement and world-class infrastructure. Our government has undertaken sustainable initiatives for the modernization and expansion of the country's aviation sector. The newly installed state-of-the-art air traffic management, airport and air traffic management center and radar system at Hazrat Shah Jalal International Airport is accelerating the enhancement of safety, increasing airspace capacity, improving flight punctuality and providing superior surveillance over Bangladesh airspace. The massive third terminal project at Hazrat Shah 12 million passengers to travel. Upgradation of Cox's Bazar Airport into international one will establish a new gateway for Bangladesh. Government is working on plans to reopen previously unused domestic airports to boost connectivity. Government is looking for partnership with aircraft manufacturing companies to enhance fleet capacity and support the long-term development of the aviation ecosystem. All these are at aim to meet international aviation standards, travel, enhance global connectivity, promote tourism, generate revenues, and establish Bangladesh as an aviation hub in the South Asia. All distinguished guests, I firmly believe a proper master plan for Bangladesh can play a pivotal role that aviation infrastructure effectively meet future demands and international standards. I also need to mention that human resource development remains one of the key priorities of the government. হোটেল ইন্টারকন্টিনেন্টালে বক্তব্য রাখছিলেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জনাব বেগম আফরোজা খানম। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তরের 4 জেলায় স্বল্প মেয়াদে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মধ্যে কুড়িগ্রাম ও লালমনিরহাট সহ উত্তরের নানা নদীর পানি বাড়তে শুরু করেছে। তিস্তা, ধরলা, দুধকুমার নদের কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমা ছুঁই ছুঁই। 72 ঘন্টার মধ্যে এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বন্যার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়তে শুরু করেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উজানে আবহাওয়ার অবনতি হলে তার প্রভাব দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে পড়বে বলেও সতর্ক করা হয়েছে। নদীর পানি বৃদ্ধির বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই জানবো সিরাজগঞ্জের খবর, সেখানে আছেন সহকর্মী সঞ্জয়। সঞ্জয়, যেমনটি আসলে আমরা বলছিলাম, নদীর পানি বাড়তে শুরু করেছে, বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে, খুবই আকস্মিক বন্যার আসলে পূর্বাভাস। তো সার্বিক পরিস্থিতি আসলে সেখানে কেমন দেখছেন? বন্যার কোনো শঙ্কা আছে কিনা? টানা 2 সপ্তাহ যাবৎ কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর সর্বশেষ 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে 4 সেন্টিমিটার কিন্তু কমে এই মুহূর্তে এই পয়েন্টটিতে যমুনা নদীর পানি বিপদসীমার 244 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় সিরাজগঞ্জের কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টেও কিন্তু 3 সেন্টিমিটার পানি কমেছে। সেখানে এই মুহূর্তে বিপদসীমার প্রায় 300 সেন্টিমিটার নিচ দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমি যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন, বলা চলে যে যমুনায় কিন্তু এখন অনেকটাই ভরা
জোয়ার চলে এসেছে। গত এক সপ্তাহ উজানের পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে কিন্তু এই পানি বৃদ্ধি পায়। তো আসলে পানি আজকে কিছুটা কমায়, আসলে বন্যার যে আশঙ্কা সেটি কিন্তু সিরাজগঞ্জে কিছুটা কমছে। তবে সিরাজগঞ্জের বরাবরই আমরা যেটি দেখি প্রতি বছরই কিন্তু বর্ষার শুরুতে এবং শেষের দিকে যমুনা নদীর যে তীরবর্তী যে অঞ্চলগুলো সেখানে কিন্তু ভাঙন দেখা দেয়। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জ সদর, চৌহালি এবং শাহজাদপুরে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে। গতকাল বিকেলে কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা এলাকায় প্রায় 30 মিটার যে নদীর তীর রক্ষা বাঁধ রয়েছে সেটি কিন্তু নদীতে যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগের দিন অর্থাৎ শুক্রবার কিন্তু আমরা যেমনটি দেখেছি যে চৌহালিতেও কিন্তু ভাঙনে সেখানে একটি নদীর তীর রক্ষা বাঁধের কিন্তু প্রায় 30 মিটার নদীগর্ভে বিলীন হয়েছিল। আসলে বলা চলে যে গত এক সপ্তাহ যাবতে কিন্তু সিরাজগঞ্জে যেমন পানি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন পয়েন্টে, তেমনি কিন্তু আসলে ভাঙন অব্যাহতভাবে চলছে বিভিন্ন জায়গায়। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি আসলে যে এলাকাগুলোতে নদী ভাঙন দেখা দিচ্ছে সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবে আসলে ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু যে স্থায়ী নদীর তীর রক্ষা বাঁধ সেটির কাজ চলমান রয়েছে। তারপরেও কিন্তু আসলে ভাঙন থামছে না, বিশেষ করে চরাঞ্চলগুলোর ভাঙন কিন্তু থামছে না। তো তারা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে আসলে বর্ষা মৌসুমের শুরুর দিকে কিছুটা ভাঙন থাকলেও পরবর্তীতে আসলে এই ভাঙনটা কিন্তু কমে আসবে। তো এই মুহূর্তে সিরাজগঞ্জে বন্যা প্লাবিত হওয়ার যতটা আতঙ্ক আসলে তীরবর্তী এলাকাগুলোতে রয়েছে তার চেয়ে বেশি আতঙ্ক কিন্তু বিরাজ করছে আসলে নদী ভাঙনকে কেন্দ্র করে। আপনি জানেন যে এখন কিন্তু একদম কৃষির ভরা মৌসুম, যার ফলে কিন্তু যমুনা নদীর যে চরাঞ্চল রয়েছে বিশেষ করে সিরাজগঞ্জের 5টি উপজেলা অর্থাৎ সিরাজগঞ্জের কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুরের কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু যমুনা নদীর চরাঞ্চলে রয়েছে। এই এলাকাগুলোতে যে উঠতি ফসলগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কৃষকদের মাঝে একটি আতঙ্ক কিন্তু এই মুহূর্তে রয়েছে যে আসলে এভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত পেলে কিন্তু চরাঞ্চলের যে ফসল সেটি কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে পানি বৃদ্ধির সর্বশেষ খবর। আলিফ। সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সঞ্চয় জানাচ্ছিলেন সিরাজগঞ্জে আসলে নদীর পানি বেড়ে যে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে সেটি এ পর্যায়ে আমরা যেতে চাই লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী সাব্বির। যেমনটি আসলে আমরা সিরাজগঞ্জ থেকে শুনছিলাম, একই সঙ্গে কিন্তু লালমনিরহাটেও পানি বৃদ্ধির সংখ্যার কথা আমরা দর্শকদের জানাচ্ছিলাম। তো তিস্তা অববাহিকায় আসলে পানি কতটা বৃদ্ধি পেয়েছে, বন্যার কোনো সংখ্যা আছে কিনা, দায়িত্বশীলরা কি বলছেন জানাবেন। আলিফ, আপনাকে ধন্যবাদ। আমি পানি উন্নয়ন বোর্ডের যে দুজন নির্বাহী প্রকৌশলী রয়েছে নীলফামারী এবং লালমনিরহাট, তাদের সঙ্গে কথা বলেছি। আপনাকে জানিয়ে রাখি যে এই যে তিস্তা রয়েছে, যে তিস্তার মূল ভিত্তি হচ্ছে ভারতের এই তিস্তার পানি নিয়ন্ত্রণ যেটি করে গজলডোবা যে ব্যারেজ রয়েছে, সেই গজলডোবা ব্যারেজ এর সবগুলো দরজা কিন্তু ভারত খুলে দিয়েছে। এর ফলে তিস্তার পানি বিপদসীমার গতকালকে 52.10 সেন্টিমিটার, যা বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং আজ সকালে বিপদসীমার 23 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তিস্তায় কিন্তু পানি মোটামুটি কানায় কানায় ভরপুর হয়েছে। এর ফলে যে তিস্তার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, ভোটমারি, বৈরাতি, আদিতমারির, মহিষখোচকা সহ লালমনিরহাটের বেশ কয়েকটি ইউনিয়নের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে ইতিমধ্যে প্লাবিত হয়েছে আমরা দেখেছি। এই নিম্ন অঞ্চলগুলোতে যে ফসল রয়েছে সেই ফসলগুলো পানির তলে নিমজ্জিত হয়েছে আমরা দেখেছি। মূলত ভারতে গত কয়েকদিন থেকে অনবরত ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই আকস্মিক পানি বৃদ্ধি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি পানি উন্নয়ন যে নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি ডালিয়া ব্যারেজের দায়িত্ব রয়েছে তিনি জানিয়েছেন যে আপাতত তার এলাকাতে বন্যার কোনো আশঙ্কা নেই এবং পানির যে সমস্যা রয়েছে সেটি ডালিয়া পয়েন্টে আপাতত কোনো সমস্যা নেই। এবং লালমনিরহাটের যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছে সুনীল কুমার, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আপাতত নিম্ন অঞ্চলগুলো প্রবাহিত পানিতে তলিয়ে গিয়েছে, কিন্তু বন্যার আপাতত কোনো আশঙ্কা না থাকলেও এই পানিগুলো যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোর বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড সর্বাত্মক সতর্ক রয়েছে যাতে কোনো ধরনের বেশি ক্ষয়ক্ষতি না হয়। আলিফ। ধন্যবাদ সাব্বির আপনাকে। সহকর্মী সাব্বির লালমনিরহাট থেকে যুক্ত হয়ে এবং এর আগে সঞ্চয় সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বন্যার পূর্বাভাসের সবশেষ খবরাখবর। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টিপাত ও বজ্রপাত সহ ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে তিস্তা ও জলঢাকা নদীর পানি ক্রমশ বাড়ছে। জলপাইগুড়ি সেচ দফতরের তথ্য মতে তিস্তার মেখলিগঞ্জ এলাকা এবং জলঢাকা নদীর NH31 এলাকার ওপর লাল সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে জানানো হয়েছে। আগামী 26 জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টি হচ্ছে সিকিমেও। দুই দফা দাবিতে শাটডাউন কর্মসূচি শুরু করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আমির মাহবুব, চলে যাচ্ছি তার কাছে। আমির, শিক্ষার্থীদের আসলে দাবিগুলো কি এবং কর্তৃপক্ষ তাদের এই দাবির বিষয়ে কি বলছে? আলিফ, আপনাকে যদি বলি যে দেখুন 2021 সাল থেকেই সুনামগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা ভর্তি হয়ে সেখানে তারা MBBS যে কোর্স আছে সেটি করছে। তবে তারা দীর্ঘদিন ধরে নানাভাবে আন্দোলন করছিল এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মেডিকেলের কর্তৃপক্ষের বারবার আশ্বাসের ফলে তারা আন্দোলন থেকে ফিরে গেলেও আজকে থেকে আবার তারা নতুন করে আন্দোলন শুরু করেছে দুই দফা দাবিতে। তাদের দুই দফা দাবি হচ্ছে তাদের যে মেডিকেল আছে সেই মেডিকেলে হাসপাতাল দ্রুত চালু করতে হবে। একই সাথে একাডেমিক যে কিছু একাডেমিক কাজেও তাদের প্রতিবন্ধকতা আছে, শিক্ষক সংকট আছে, নানা কিছু সংকটের কথা তারা উল্লেখ করে তারা দুই দফা দাবি দিয়ে তারা আজকে থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেছে এবং এই শাটডাউন কর্মসূচির মাধ্যমে শুধু প্রফেশনাল পরীক্ষা ছাড়া সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছে এবং তারা সেটি বলছেন যে তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সেই কর্মসূচি তারা অব্যাহত রাখবে। কিছুক্ষণ আগে তারা এখানে বিক্ষোভ করেছে, এখন বৃষ্টিপাত শুরু হয়েছে, এখন তারা এসে মেডিকেলের সামনে যে জায়গাটুকু আছে সেখানে অবস্থান নিয়েছে। হয়তো বৃষ্টির থামার পরপরই আবারও তারা বিক্ষোভের দিকে যাবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানকার শিক্ষার্থী যারা আছেন তারা সকাল 9টা থেকেই তারা যে সকল এলাকায় থাকে সেখান থেকে এসে মেডিকেলের এরিয়ায় জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে তারা তাদের যে দাবি আছে দু দফা দাবি, সেই দাবির উল্লেখ করে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের প্রধান দাবি আমি কথা বলেছিলাম এখানকার শিক্ষার্থী যারা আছে তাদের সাথে, তারা যেটি বলছেন যে আসলে যদি একটি মেডিকেলে হাসপাতাল চালু না থাকে তাহলে তারা যে MBBS কোর্সটি করবে এটি তো প্র্যাকটিক্যাল কিছুই তারা পাচ্ছেন না, যার ফলে তাদের দাবি হচ্ছে যেন দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতাল চালু করা হয়। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ মেডিকেল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা নানাভাবে যোগাযোগ করছে, তবে এখন পর্যন্ত তারা কোনো সদুত্তর বা আশার বাণী শোনাতে পারছেন না বলে তারা এমনটি জানিয়েছে। আলিফ, এই ছিল সুনামগঞ্জ মেডিকেল কলেজ থেকে আজকে শিক্ষার্থীদের দু দফা দাবিতে শাটডাউন কর্মসূচির সর্বশেষ। ধন্যবাদ আমির আপনাকে। সহকর্মী আমির মাহবুব জানাচ্ছিলেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের যে ধর্মঘট, অর্থাৎ তাদের মেডিকেল কলেজে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তারা যে ধর্মঘট করছে সে বিষয়ে সবশেষ খবরাখবর। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সংক্রান্ত অন্তর্বর্তী চুক্তির লঙ্ঘন হয়েছে। চুক্তি বাস্তবায়নে চাপ সৃষ্টি এবং হামলার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। এ পরিস্থিতির মধ্যে ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির খবরের মধ্যেও শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন। পাশাপাশি মধ্য গাজায় পৃথক এক বিমান হামলায় নিহত হয়েছেন আল জাজিরা মুবাশিরের ক্যামেরা পার্সন আহমেদ ইউশা। এতে যুদ্ধবিরতির কার্যকারিতা এবং অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই চুক্তি ভাঙল ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়ে, কিন্নেরাতি সহ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে দেশটি। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কমপক্ষে 32 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের তথ্য মতে নিহতদের 16 জনই নাবাতিয়ে এলাকার বাসিন্দা। লেবানিজ সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য মতে এ হামলায় টায়ার ও শোহমোহর শহরে নিশ্চিহ্ন হয়ে গেছে 2টি পরিবার। একই সঙ্গে 7 জনের প্রাণ গেছে কেন্নারিতে। শনিবারের হামলায় এক হিজবুল্লাহ যোদ্ধার মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। এর আগে শুক্রবারও লেবাননে নৃশংস বর্বরতা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তাতে প্রাণ যায় অন্তত
83 লেবানিজের। এদিকে হামলার পর বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি। লেবাননে ইসরায়েলের ধ্বংসাত্মক হামলার জেরে হরমুজ প্রণালী ফের বন্ধ করে দিয়েছে ইরান। শনিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও চুক্তিভঙ্গের অভিযোগে অভিযুক্ত করছে তারা। আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর অবস্থানের কড়া হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সইয়ের পরও আইডিএফের হামলায় এভাবেই কেঁপে উঠছে লেবাননের দক্ষিণাঞ্চল। সমঝোতা চুক্তিতে লেবাননের যুদ্ধবন্ধের কথা স্পষ্ট লেখা থাকার পরও প্রাণ দিতে হলো বহু মানুষকে। ফলাফল ফের বন্ধ হরমুজ প্রণালী। কোনো জাহাজ এই পথের কাছাকাছি পৌঁছালে তার নিরাপত্তার দায়িত্ব ইরান নেবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে আইআরজিসি। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালিয়ে চুক্তি ভেঙেছে ইসরায়েল, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। জবাব হিসেবে হরমুজ বন্ধ করাকে প্রথম পদক্ষেপ বলে সতর্ক করেছে ইরান। হুঁশিয়ারি, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। তবে ইরানের এই ঘোষণাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকমের ভাষ্য, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। তাদের দাবি, শনিবার অন্তত 55টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে এই পথ অতিক্রম করেছে, যার মাধ্যমে বৈশ্বিক বাজারে পৌঁছেছে 1,70,00,000 ব্যারেলেরও বেশি তেল। তবে যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও ইরান চাইলেই যে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথ বন্ধ করে দিতে পারে তা গেল 4 মাসে দেখেছে বিশ্ববাসী। বিশ্লেষকরা বলছেন, নতুন করে ফের এই পথটি বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রের উপর সর্বোচ্চ চাপ দিচ্ছে ইরান। ইরান এখন উইকেন্ড স্ট্র্যাটেজি অনুসরণ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগে যেটা প্রায়ই করতেন, এতে বাজার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে না পারে, তবে কূটনৈতিক চাপ বাড়ে ব্যাপকভাবে। ফলে ইরান এখন মূলত প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যস্থতাকারীদের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে। লেবাননের যুদ্ধ বন্ধ হলেই কেবল হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক হবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি এই হরমুজ প্রণালী। এখান দিয়ে প্রতিদিন বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের বড় অংশ চলাচল করে। ফলে ইরানের এই সিদ্ধান্তে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ইফাতিরা, স্টার নিউজ। 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবছর ভারতের মূল অনুষ্ঠান আয়োজিত হল কলকাতার ঐতিহাসিক রেড রোডে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় এই সরকারি আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোর থেকেই আন্তর্জাতিক যোগ দিবসের উৎসবে মুখর হয়ে ওঠে কলকাতার রেড রোড। প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা এবং ব্যাপক প্রস্তুতি। যোগাভ্যাসে অংশ নিতে হাজার হাজার মানুষ সকাল থেকেই ভিড় জমান। অনুষ্ঠানে যোগ দিতে 2,50,000 মানুষ নামে নথিভুক্ত করেন। মোদীর কলকাতায় আগমনের আগেই কলকাতার তারকেশ্বর মন্দির সহ রাজবাড়ি গেরুয়া রঙে সাজানো হয়। রাজ্য সরকার জানিয়েছে, যোগ দিবসের নানা আয়োজনকে ঘিরে ব্যস্ত এই সড়ক 7 দিন ধরে বন্ধ থাকবে। তবে গত ঈদুল আজহায় এই সড়কে নামাজ পড়ার অনুমতি বাতিল করায় একই স্থানে যোগ কর্মসূচি পালন নিয়ে সরকার সমালোচনা করছেন বিরোধীরা। यहाँ कोलकाता में जुटे सभी प्रतिभागी যোগ শুধু শরীর চর্চা নয়, এটি মানুষকে মানুষে, দেশকে দেশের সঙ্গে যুক্ত করার এক অনন্য মাধ্যম। কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে ধন্য মনে করছি। শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণের ভূমি পশ্চিমবঙ্গ, তাই এই রাজ্যে যোগ দিবসের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। साल में सबसे लंबी अवधि का दिन होता है। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এবারে অন্যরকম এক গল্প। অনেক সম্পর্কের গল্প উচ্চস্বরে বলা যায়, বাবাদের গল্পটা হয়তো তেমন নয়। ছোটবেলায় তিনি শাসনের মানুষ, বড়বেলায় দূরত্বের আর একসময় স্মৃতির। অথচ জীবনের প্রতিটি বাঁকে বলা কিংবা না বলা অসংখ্য মুহূর্তে জড়িয়ে থাকে তার উপস্থিতি। শৈশবে যাকে মনে হতো সবচেয়ে কঠোর মানুষ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকেই সবচেয়ে বেশি বুঝতে শেখে সন্তানেরা। আমার বাবা
প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার এরকম বড় কিছুই ছিলেন না, স্রেফ একজন সাধারণ ব্যবসায়ী। সমস্ত ভিড় পাশ কাটিয়ে সবকিছুকে তুচ্ছ করে তিনিই থাকেন উত্তরাধিকারের দৃশ্যপটে। বাজার আর সংসার নামের যুদ্ধক্ষেত্রে তিনি যেন এক নিঃসঙ্গ শেরপা, যিনি নীরবে সবার জন্যে সাধ আর সাধ্যের মেলবন্ধন ঘটান। কোনো কোনো বছর শীত আসতেও দেরি হয়, কিন্তু তিনি যেন একইভাবে দাঁড়িয়ে থাকা নীরব পাহাড়, যার উপাসটা কখনো দেখা হয় না। আমার সাথে আমার বাবার সম্পর্কটা একটু দূরত্বের, দেখা গেছে যে আমাদের মধ্যে কথাবার্তা একটু কমই হয়। আমার বিয়ের পরে যখন আব্বুর কাছ থেকে দূরে চলে গেলাম, তখন মনে হচ্ছে না আসলেই আব্বুর সাথে আমার অনেক গ্যাপ হয়ে গেছে। আব্বুকে আমি ফিল করতে পারছি, কিন্তু আমি এক্সপ্রেস করতে পারছি না। বাবার ছায়া পেরিয়ে প্রতি বছর শহরে পড়তে আসে হাজারো তরুণ। নতুন বন্ধু, নতুন স্বাধীনতায় বাবার সঙ্গে তাদের দূরত্ব নামের সীমানা যেন আরও বেড়ে যায়। তবু মাসের শুরুতে পাঠানো টাকায় আর হঠাৎ ফোন করে খোঁজ নেয়ার মাঝে কতটা থাকে বাবার উপস্থিতি? ঢাকায় আসার পরে বাবার সেই শাসনগুলাই আমাদের এখন স্মৃতি হিসেবে থেকে যায় এবং আমরা এগুলো খুব মিস করি। আমি যতবার কষ্টে ছিলাম আমার এই লাইফে, আজ মানে ছোটোবেলা থেকে শেষ পর্যন্ত, ততবারই আমার বাবা আমার পাশে ছিল। সবার বাবা যখন ফোন দিয়ে কল দেয়, খোঁজ নেয়, তখন আমার ভিতরে প্রচণ্ড একটা শূন্যতা আমাকে ধাক্কা দেয়। অনেক সময় চোখের পানি লুকায় রাখতে হয়। আল্লাহ, তুমি আমার মা বাবার গুনাহগাতা, সমস্ত গুনাহগাতা মাফ করে দিও। বাবারা প্রকাশিত হন তখনই যখন তারা অন্তহীন ঘুমে কাতর হয়ে ডাকলেও সাড়া দেয় না আর। তবু কানে বাজে সেই কর্কশ কণ্ঠস্বর, পৃথিবীর সবকিছু এনে দিলেও পূরণ হয় না খালি বুকটা। তাই মোনাজাতে চাওয়া বাবা যেন থাকেন অনন্ত শান্তিতে। কবর জিয়ারত করে বাবা মার জন্য দুই ফোঁটা চোখের পানি ফালায়া দোয়া করি তাদের, আল্লাহ যেন তাদের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। আত্মার টানে আসি। বাবার রিংটোনটা দেখলে খারাপ লাগে যে আজকে বাবা নেই। আব্বু থাকলে হয়তো বা ফোন দিত, আব্বু থাকলে একটা ছায়া থাকতো আমাদের। মাঝে মাঝে হয় না যে আমাদের অনেক মন খারাপ থাকে, বাবাকে একটু কল দিয়ে বলি যে বাবা আসলে কিছু ঠিক নাই, আমার ভালো লাগছে না, আমার মানে তোমার কথা অনেক মনে পড়তেছে। মন চায় যে বাবার একটু হাত ধরে বসে থাকি। যেরকমভাবে বুকে আগলে রাখতেন, বিভিন্ন সমস্যায় পড়লে আব্বার কাছে আসলে উনি এত সুন্দর সুন্দর পরামর্শ দিতেন। ওনার অভিজ্ঞতা থেকে আজকে আমরা সেগুলি থেকে সব বঞ্চিত। প্রতিদিন জন্ম হয় প্রায় 3.5 লক্ষ সন্তানের, আর তার সঙ্গে জন্ম নেয় একই অঙ্কের বাবারা। এরপর রাগে, অভিমানে, শাসনে, শত নিষেধের মাঝে জড়িয়ে যায় তাদের নাম। কাছে থাকুক কিংবা স্মৃতিতে, সন্তানের জীবনে বাবা নামের সূর্য কোনোদিন অস্ত যায় না। মামুনুর রশিদ পনেল, স্টার নিউজ, ঢাকা। আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনে বাবার অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করার দিন। তবে এই দিনটি মনে করিয়ে দেয় পৃথিবীর সব বাবার গল্প এক নয়। কেউ সন্তানের স্বপ্ন পূরণের সামর্থ্য রাখেন, আবার কেউ প্রতিদিন লড়াই করেন সন্তানের মুখে একবেলা খাবার জোটানোর জন্য। কোথাও বাবা সন্তানের হাত ধরে ভবিষ্যতের পথে হাঁটছেন, আবার কোনো বাবা বুক ভরা শোক নিয়ে বয়ে বেড়াচ্ছেন সন্তান হারানোর বেদনা। বাবা সেই মানুষ যার কাঁধে ভর করেই জীবনের কঠিনতম পথটাও সহজে পাড়ি দেওয়া যায়। সন্তানের ছোট্ট হাতটা শক্ত করে ধরে তাকে পৃথিবী চেনান বাবা। কখনো কাঁধে তুলে দেখান খেলার মাঠের উল্লাস, কখনো সন্তানের স্বপ্নের পাশে দাঁড়িয়ে হয়ে ওঠেন জীবনের সবচেয়ে বড় ভরসা। তবে সব বাবাই কি পারেন সন্তানের স্বপ্ন পূরণ করতে, নাকি কঠিন বাস্তবতা কোনো কোনো বাবার কাছে তুলে দেয় সন্তানের নিথর দেহ? বাবা দিবসে আমাদের সামনে ভেসে ওঠে দুটি ভিন্ন ছবি। একদিকে প্রাপ্তির আনন্দ, অন্যদিকে হারানোর অসহনীয় বেদনা। কিন্তু সকল পরিস্থিতি ছাপিয়ে দিন শেষে সত্য হয়ে ফোটে একজন বাবার নিঃশর্ত ভালোবাসা। বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় পৃথিবীর নানা প্রান্তে বাবারা সন্তানের সঙ্গে জমিয়ে রাখছেন মধুর সব মুহূর্ত। কেউ সন্তানের হাত ধরে ছুটছেন স্টেডিয়ামে, কেউ পরম মমতায় শেখাচ্ছেন নতুন কিছু,
আবার কেউ ব্যস্ত জীবনের শত ব্যস্ততার ফাঁকেও সন্তানের জন্য একটুখানি সময় বের করে নিচ্ছেন। সন্তানের হাসি, আনন্দ আর স্বপ্নকে ঘিরেই যেন তৈরি হয় তাদের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। ভবিষ্যৎ কী লিখে রেখেছে তা হয়তো তারা জানেন না, কিন্তু প্রতিটি দিনকে সন্তানের জন্য একটু বেশি সুন্দর করে তুলতে তাদের চেষ্টার কোনো কমতি থাকে না। কিন্তু পৃথিবীর সব বাবার গল্প এতটা রঙিন নয়। কোথাও যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে কোনো এক বাবার স্বপ্ন, কোনো বাবা শেষবারের মতো সন্তানের নিথর মুখ ছুঁয়ে বিদায় জানিয়েছেন, কোথাও হাসপাতালের করিডোরে অসহায় চোখে চেয়ে দেখেছেন সন্তানের জীবন প্রদীপ নিভে যেতে, আবার কোথাও রোগ, দুর্ভিক্ষ কিংবা মানবিক সংকট কেড়ে নিয়েছে সেই সন্তানকে, যার জন্য বছরের পর বছর সংগ্রাম করেছেন তিনি। একজন বাবার জন্য এর চেয়ে বড় অসহায়ত্ব হয়তো আর কিছু নেই। আবার এমন বাবাও আছেন যাদের সন্তান এখনো পাশে আছে, কিন্তু তাদের শৈশব নেই। স্কুলের ব্যাগের বদলে কাঁধে চেপেছে কাজের বোঝা, খেলাধুলার মাঠ ছেড়ে রোদে ধুলোয় কাটছে জীবিকার সংগ্রাম। এই বাবারা হয়তো সন্তানের সব আবদার পূরণ করতে পারেন না, কিন্তু প্রতিটি ঘামছড়া দিন পার করেন শুধু এই আশায় আগামীকালটা যেন আজকের চেয়ে একটু ভালো হয়। বাবা দিবস শুধু সেই বাবাদের গল্প নয় যারা সন্তানের সব আবদার পূরণ করতে পারেন, এটি সেই বাবাদের গল্প যারা কিছুই দিতে না পেরে রাতের অন্ধকারে নিজের অক্ষমতার সঙ্গে লড়াই করেন, যারা সন্তানের হাসির জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দেন। আর এটি সেই বাবাদেরও গল্প যারা সন্তানকে হারানোর পরও প্রতিদিন তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকেন। পৃথিবীর সব বাবার জীবন এক নয়, সামর্থ্য এক নয়, বাস্তবতাও এক নয়, কিন্তু একটি জায়গায় তারা সবাই এক, সন্তানের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়ার ইচ্ছায়। আর সেই কারণেই পৃথিবীর সবচেয়ে নিঃস্ব বাবাটিও সন্তানের কাছে মহাবিশ্বের সবচেয়ে ধনী মানুষ। সাদিয়া তাসনিম, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।